হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। এই মহামারীকে ভালো থাকার জন্য অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবা। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্লাসের শুরুতে একটু বলি, অনলাইন ক্লাস দেখার জন্য তোমাদেরকে যেটি মনে রাখতে হবে, এটি আমার একটি নিয়মিত ক্লাসের বিকল্প। এই ভিডিও ক্লাসটি কোনো ভিডিও সিনেমা নয়। তুমি শুধু আমার কথাগুলি শুনলা, অঙ্গভঙ্গিগুলি দেখলা, কোনো লাভ হবে না। অর্থাৎ তুমি যদি ঘুমাই দেখো, শুয়ে যদি দেখো, সোফায় বসে বসে দেখলা, কিংবা কোনো আরামদায়ক কোনো স্থানে বসে দেখলা, কোনো লাভ হবে না। তোমার রিডিং রুমে বসতে হবে। তোমার পড়ার রুমে, রিডিং রুমে খাতা, কলম, ক্যালকুলেটর, বই নিয়ে এবং পারিপার্শ্বিক অবস্থাটা, ক্লাসের এনভায়রনমেন্ট তৈরি করেই তোমাকে বসতে হবে ক্লাসটি অনুসরণ করার জন্য। না হলে এই ক্লাসটি অর্থহীন মনে হবে। আমরা যে কষ্ট করে ক্লাসগুলো তৈরি করি সেগুলো সম্পূর্ণভাবে বিফল হবে। আশা রাখছি তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখছ এবং সেগুলো অনুধাবন করছ এবং আমাদের দেওয়া নির্দেশনা মোতাবেক অনুশীলন করছ। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই অধ্যায়ের শেষ প্রান্তে চলে আসছি ক্লাসটি। সেটি হচ্ছে ডি ব্রগলি বস্তু তরঙ্গ নিয়ে আলোচনা করব এবং কম্পটন এফেক্ট বা কম্পটনের ক্রিয়া বা প্রভাব নিয়ে আলোচনা করব। একেবারেই নতুন পড়া, সুতরাং তোমাদেরকে একটু বেশি মনোযোগী হয়ে ক্লাসটি শুনতে হবে। বেশিরভাগ শোনা, লেখার পরিমাণ একটু কম, সেই জন্য শোনাটা খুব মনোযোগ সহকারে হতে হবে। তাড়িৎচুম্বক বিকিরণের দুটি ধর্ম বিরাজমান, একটা কণা ধর্ম আর একটি হচ্ছে তরঙ্গ ধর্ম। তাড়িৎচুম্বক বিকিরণকে যখন আমরা তরঙ্গ হিসেবে বিবেচনা করি, তখন আমরা আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন এগুলো ব্যাখ্যা করতে সক্ষম। কিন্তু তরঙ্গ হিসাবে আমরা পটতড়িৎ ক্রিয়া কিংবা কম্পটন ক্রিয়া ব্যাখ্যা করতে পারি না। তাড়িৎচুম্বক বিকিরণ কোয়ান্টা বা ফোটনের সমষ্টি। তাড়িৎচুম্বক বিকিরণকে কণা রূপে বিবেচনা করে আমরা আলোক তড়িৎ ক্রিয়া এবং কম্পটন ক্রিয়া ব্যাখ্যা করতে সক্ষম। কণারূপী ফোটনের শক্তি ই প্লাঙ্কের ধ্রুবক এইচ এর সাথে সম্পর্কযুক্ত। কণারূপী ফোটনের ভরবেগ আছে পি তথা ভরবেগ আছে। এই ফোটনের কম্পাঙ্কের সাথে তরঙ্গদৈর্ঘ্যের সাথে একটি সম্পর্ক আমরা দেখাতে পারি। প্রকৃতিতে বস্তু এবং শক্তি বিরাজমান। প্রকৃতি সবসময় ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। শক্তি বা বিকিরণের দুটি ধর্ম আছে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম। তাহলে বস্তুরও কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম থাকতে পারে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম থাকতে পারে। আবার বলছি, বিকিরণের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম বিরাজমান, এটা আমরা জানি। আমরা ব্যাখ্যা করতে গিয়ে সেগুলো দেখলাম, কখনো কণা রূপে কখনো তরঙ্গ রূপে আমরা দেখে ব্যাখ্যা করতে পারি বিভিন্ন ঘটনাগুলো, প্রাকৃতিক ঘটনাগুলো, যেগুলো একটা আগে আলোচনা করলাম। প্রকৃতির দুটো বিষয় আছে, একটা হচ্ছে বস্তু আর একটা হচ্ছে শক্তি। তো শক্তিকে যখন আমরা তথা বিকিরণকে যখন শক্তির এককিত বিকিরণ বা কোয়ান্টা বা ফোটন কণারূপে এবং তরঙ্গ রূপে পাচ্ছি, তাহলে বস্তুকেও আমরা কণারূপে এবং তরঙ্গ রূপে বিরাজমান বলে ধারণা করতে পারি। 1924 সালে ডি ব্রগলি মতামত দেন যে বস্তুতেও তরঙ্গ ধর্ম বিরাজমান।
বস্তুর এই তরঙ্গকে বলা হয় বস্তু তরঙ্গ দৈর্ঘ্য এবং ডি ব্রগলির নাম অনুসারে এটির নাম হচ্ছে ডি ব্রগলি বস্তু তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ প্রতিটি চলমান পদার্থের একটি তরঙ্গ ধর্ম আছে। এই চলমান পদার্থের তরঙ্গ বা চলমান পদার্থের তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হয় বস্তু তরঙ্গ দৈর্ঘ্য। এটি হচ্ছে ডি ব্রগলি ম্যাটার ওয়েভস বা তরঙ্গ দৈর্ঘ্য। সেই তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণটি আমরা এখন দেখাতে চাচ্ছি। ফোটনের শক্তি ই তার কম্পাঙ্ক সাথে সমানুপাতিক ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি? বিকিরণ বা ফোটন হচ্ছে অসংখ্য কোয়ান্টা বা ফোটনের সমষ্টি এবং সেটি হচ্ছে শক্তির একটি অবিভাজ্য একক। তাহলে আমরা ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে লিখতে পারি ই সমান হচ্ছে এইচ এফ। ই সমান এইচ এফ লিখতে পারি তো? তাহলে এফ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? ই বাই এইচ। অর্থাৎ শক্তির কম্পাঙ্ক আমরা এখানে শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্কটা এখানে পাই ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাথে ফোটনের কম্পাঙ্ক। আমরা আবার জানি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে ভর শক্তির সম্পর্ক থেকে ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার সমান পিসি লিখতে পারি। পি হচ্ছে ভরবেগ, গতিশীল ফোটনের ভর এবং তার বেগ। ফোটন আলোর বেগে গতিশীল থাকে, তাহলে তার ভরবেগ পি সমান এমসি লেখা যায়। তাহলে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইজ ইকুয়াল টু পিসি লিখতে পারি। তাহলে পি সমান আমরা লিখলাম পিসি। সি হচ্ছে আলোর বেগ। ফোটন আলোর বেগ গতিশীল থাকে। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, কম্পাঙ্ক যদি এফ হয়ে থাকে, তাহলে ফোটনের বেগ সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা লেখা যায়। তাহলে আমরা এখানে পি সমান পি ইন্টু এফ ল্যামডা লিখতে পারি। এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ই বাই ল্যামডা, তাহলে পি ইন্টু ই বাই এইচ ইন্টু ল্যামডা। এফ ইজ ইকুয়াল টু ই বাই এইচ, এই মানটা এখানে এফ এর মানটা লিখলাম। তাহলে আমরা এই সমীকরণের ওই পাশে যদি কাটা যায়, ল্যামডা সমান আমরা লিখতে পারি ল্যামডা সমান হচ্ছে এইচ বাই পি। এই সমীকরণটাই হচ্ছে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। প্রতিটি বস্তু কণাতে ইলেকট্রন আছে। ইলেকট্রন যদি গতিশীল থাকে তাহলে তার ভরবেগ থাকবে। ইলেকট্রনের ভর যদি এম হয়ে থাকে তাহলে ইলেকট্রনের বস্তু তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এইচ বাই এম বি হবে। এইচ বাই এম বি। ইলেকট্রনের ভর গতিশীল ভর যদি এম হয়ে থাকে, তার বেগ যদি বি হয়, তাহলে তার বস্তু তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম বি। এখান থেকে আমরা বলতে পারি। এই সমীকরণ আমাদেরকে নির্দেশনা দিচ্ছে বা এখান থেকে আমরা বলতে পারছি যে ফোটনের বা শক্তির বা বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য এবং ভরবেগের সাথে যেহেতু সম্পর্ক বিরাজমান, সুতরাং তার প্রতিটি বস্তু কণা তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম বিরাজমান। পদার্থের এই তরঙ্গ ধর্ম এবং বস্তু ধর্মকে একসাথে থাকা, এটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডিউরিটি। ওয়েভ পার্টিকেল ডিউরিটি বা তরঙ্গ কণা দ্বৈততা নামে এটি পরিচিত। অর্থাৎ প্রতিটি চলমান পদার্থের একটি তরঙ্গ আছে, তরঙ্গ বিরাজমান থাকে। কণারূপে বস্তু, তার সাথে তরঙ্গ ধর্ম বিরাজমান। এই কণারূপে থাকা এবং তরঙ্গ ধর্ম বিরাজমান দুটি থাকা একসাথে, এটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা তরঙ্গ কণা দ্বৈততা নামে, যাকে আমরা পরিস্থিতি হিসাবে আমরা বলতে পারি। তাহলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা তরঙ্গ কণা দ্বৈততা কি? প্রতিটি চলমান পদার্থের সাথে একটি তরঙ্গ ধর্ম বিরাজমান। কণা ধর্ম এবং
তরঙ্গধর্ম দুটি প্রত্যেকটা পদার্থের সাথে, প্রতিটি বস্তুর সাথে সম্পর্কযুক্ত। এটি কি বলা হয়? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা তরঙ্গ কণা দ্বৈততা। তো আজকের এই আলোচনায় আমরা আলোচনা করলাম কি, আমাদের আলোচনা কি ছিল? ডি ব্রগলি ম্যাটার ওয়েভস, বা আমরা যদি বাংলায় বলি এটা হচ্ছে দা ব্রগলি বস্তু তরঙ্গ। এটি এতক্ষণ ধরে আমরা আলোচনা রাখলাম। সবাই কি এই বিষয়টা বুঝতে পারছি? এবং সেই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরবেগের সম্পর্কটা কি? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই টি। এটাকে আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থও বলে থাকি, এইচ ডিভাইডেড বাই টি। এটি আমরা খেয়াল রাখবো, ডি ব্রগলি ওয়েভলেন্থ বলে থাকি এইচ ডিভাইডেড বাই টি। টিটা হচ্ছে কি এমভি বা ভরবেগ। ফোটনের জন্য আমরা ইকুয়েশনটা এটা লিখলাম। এরকম প্রতিটি বস্তু কণার জন্য এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমার একটি নির্দিষ্ট ভর আছে, আমি যখন গতিশীল থাকবো তাহলে আমার একটি তরঙ্গ থাকবে, বস্তু তরঙ্গ থাকবে। সেই তরঙ্গ দৈর্ঘ্যটা তুমি নিচ্ছে বস্তু তরঙ্গ দৈর্ঘ্য এই সমীকরণ থেকে পরিমাপ করতে পারবা। আমার একটি ভর আসতো, প্লাঙ্কের ভর জানো তো। আমি যদি একটা নির্দিষ্ট বেগে গতিশীল থাকি তাহলে আমার একটি বস্তু তরঙ্গ থাকবে, সেই বস্তু তরঙ্গটা হচ্ছে এটি। এবং এটি কার মতবাদ অনুসারে? এটা ডি ব্রগলির মতবাদ অনুসারে। সেই জন্য এই তরঙ্গটাকে বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হয়, এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হয় ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। বুঝা গেছে? তাহলে আমরা ডি ব্রগলি ম্যাটার ওয়েভস সম্পর্কে আলোচনাটি এখানেই শেষ করতে পারি। এখন আসো আমরা আরেকটি বিষয় আলোচনা করব বলছিলাম, সেটি হচ্ছে দ্বিতীয় আলোচনাটি হচ্ছে কম্পটন প্রভাব, কম্পটন ক্রিয়া। এটি প্রথম আলোচনা ছিল। দ্বিতীয় আলোচনাটা হচ্ছে কম্পটন, কম্পটন ক্রিয়া বা কম্পটন এফেক্ট। কম্পটন ক্রিয়াটা কি? এক্স-রে বিক্ষেপণ। এক্স-রে যখন হালকা মৌল যেমন কার্বন, অ্যালুমিনিয়াম ইত্যাদির উপর যখন আপতিত হয়, তখন বিক্ষিপ্ত হওয়ার পরে আপতিত এক্স-রে বা বিকিরণের এবং বিক্ষিপ্ত এক্স-রে বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য প্রায় সমান বলে বিবেচনা করা হতো এক্স-রে বিক্ষেপণ আলোচনা। কিন্তু 1923 সালে স্যার আর্থার কম্পটন উন্নত যান্ত্রিক ব্যবস্থা নিয়ে ব্যাখ্যা করে দেখান যে কি এক্স-রে যখন হালকা মৌল যেমন কার্বনে ইলেকট্রন দ্বারা বিক্ষিপ্ত হয়, তখন বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বিক্ষিপ্ত ফোটনের বা বিকিরণের অর্থাৎ এক্স-রে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের বৃদ্ধি পায়। আপতিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য চেয়ে বিক্ষিপ্ত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়ে যায়। এটিকে বলা হয় কম্পটন ক্রিয়া বা কম্পটনের প্রভাব। বুঝা গেছে? অর্থাৎ যে সমস্ত হালকা পদার্থ যেমন কার্বন, অ্যালুমিনিয়াম, এদের ইলেকট্রনের সাথে বিকিরণের সংঘর্ষ হচ্ছে। এক্স-রে বিকিরণ না বলে এখানে আমরা আর্থার কম্পটন সেটাকে ফোটন হিসাবে বিবেচনা করি। ফোটনকে ইলেকট্রনের সাথে সংঘর্ষ হচ্ছে, পরমাণু পদার্থের ইলেকট্রনের সাথে, যে হালকা মৌলগুলো আছে তাদের ইলেকট্রনের সাথে সংঘর্ষ হচ্ছে বিবেচনা করা হলো। এবং বললো যে কি উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোন ইলেকট্রনকে আঘাত করে তখন সেই ইলেকট্রনের সাথে তার শক্তির বিনিময় হয়। শক্তিটা ইলেকট্রন সংগ্রহ আপতিত বিকিরণ থেকে সংগ্রহ করে এবং সেই গতিশীল হয় একটা নির্দিষ্ট দিকে বিক্ষিপ্ত হয়ে যায়, আর আপতিত ফোটনটি আরেকটা দিকে বিক্ষিপ্ত হয়। বিক্ষিপ্ত ফোটনটি যেটা আছে সেটি তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায় তথা শক্তি তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায় তথা শক্তি হ্রাস পায়, কারণ আপতিত ফোটন থেকে ইলেকট্রনটি শক্তি শোষণ করে সেই গতিশীল হয়, স্থির ইলেকট্রনটি গতিশীল হয়। তাহলে সেই গতিশক্তি পালো কোথা থেকে? আপতিত ফোটন থেকে। তাহলে বিক্ষিপ্ত ফোটন যেটি আছে তার শক্তি কমে যাওয়ার কথা, কমে যাবে। এটি শক্তির সংরক্ষণশীলতা থেকে সেটি ব্যাখ্যা করে সে প্রতিপাদন করলো, দেখালো যে কি আপতিত ফোটন যদি দেখো একটি চিত্রের মাধ্যমে দেখাতে পারি,
এটি যদি আপত্য ফোটন হয়, সেটি যদি স্থির ইলেকট্রনের সাথে সংঘর্ষ হয়, এটি যদি এদিকে এক অক্ষ বরাবর যাওয়ার কথা, আপতিত ফোটন, এটি হচ্ছে কি আপতিত ফোটন, আর হচ্ছে নিশ্চল ইলেকট্রন। এই নিশ্চল ইলেকট্রনটি কোথায় আছে? হালকা মৌলের, সেটি কার্বন, অ্যালুমিনিয়াম ইত্যাদি পদার্থের ইলেকট্রনের সাথে সংঘর্ষ হলো। সংঘর্ষের ফলে এই ফোটনটা বিক্ষিপ্ত হয়ে এদিকে চলে যাবে, এদিকে যাবে না। অর্থাৎ এটি যদি ওয়াই অক্ষ বলি, এখানে একটি কোণ উৎপন্ন হচ্ছে, এই ফাই কোণ উৎপন্ন করতেছে, ফাই কোণ উৎপন্ন করে ফোটনটা এদিকে গতিশীল। এটি হচ্ছে বিক্ষিপ্ত ফোটন। আর ইলেকট্রনটা কি এখানে স্থির থাকবে না, নিশ্চল ইলেকট্রনটি এইদিকে গতিশীল হবে। এটি হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রন, এবং সেটি গতিপ্রাপ্ত হবে, বিক্ষিপ্ত এদিকে যাচ্ছে এবং তার কোণটা হচ্ছে থিটা হয়। তাহলে আমরা এই শক্তি আর এই শক্তি আর এখানকার শক্তি এবং ভরবেগ সমান থাকবে। এই সত্য, এই নিত্যতা অনুসারে স্যার আর্থার ক্রম্পটন দেখালেন যে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা প্রাইম হয়, তা ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু h by m naught c into 1 minus cos phi। অর্থাৎ বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের সাথে আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের যে সম্পর্ক, সেটি এই সমীকরণ দ্বারাই নির্ধারিত। বা এখানে যে তরঙ্গদৈর্ঘ্যের বৃদ্ধি পাচ্ছে, সেই d lambda is equal to h by m naught c into 1 minus cos phi বলতে পারি। এই সমীকরণকে বলা হয় কম্পটন সমীকরণ, কম্পটন ইকুয়েশন বা কম্পটনের সমীকরণ নামে এটি আখ্যায়িত। এই সমীকরণের সাহায্যে আমরা বিক্ষিপ্ত ফোটনের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে তার শক্তি বের করতে পারবো এবং সেটি নির্ণয় করা সম্ভব হয়। এখন এই সমীকরণে দেখতে পাচ্ছ h by m naught c, m naught হচ্ছে ভর, c হচ্ছে বেগ। তাহলে h by m naught c, h by m naught c মানে হচ্ছে h by p বলতে পারি। এটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা কি তরঙ্গ দৈর্ঘ্য বলা যায় না? একটু আগে আমরা বললাম ডি ব্রগলি ম্যাটার হচ্ছে h by p, তো h by m naught c এটাকে আমরা বলে থাকি h divided by m naught c। এটি ধ্রুব রাশি। দেখো c হচ্ছে কি আলোর বেগ, m naught হচ্ছে ইলেকট্রন নিশ্চল বল, h হচ্ছে প্লাঙ্ক বল। এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, তবে এটি হচ্ছে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা c দ্বারা প্রকাশ করি। এই h by m naught c বা এই কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে 2.84 into 10 to the power minus 12 মিটার, এটি আমরা বলতে পারি। এই হচ্ছে, তাহলে আমরা এখন এখানে লিখতে পারি d lambda is equal to lambda c into 1 minus cos phi লেখা যায়, যেখানে lambda c টা হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ। তাহলে বিক্ষেপ কোণের উপর নির্ভর করবে এখানকার তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাচ্ছে। যদি আমার বিক্ষিপ্ত কোণের এই বিক্ষিপ্ত ফোটন কত কোণে বিক্ষেপ হচ্ছে, ফাই কোণে, যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 0 হবে, এবং তরঙ্গ দৈর্ঘ্যের যে বৃদ্ধি পাবে তার পরিমাণ হবে কম্পটন ওয়েভলেন্থের বা তরঙ্গ দৈর্ঘ্যের সমান। যদি 180 ডিগ্রি হয় তাহলে কম্পটন ওয়েভলেন্থের দ্বিগুণ হবে। cos 180 যদি হয়, বিক্ষেপণটা যদি 180 ডিগ্রি কোণ হয়, তাহলে সেটি হবে কি -1 হিসেবে cos 180 -1 -1 হচ্ছে +1, অর্থাৎ 2 ইনটু এটা তো ল্যামডা c, অর্থাৎ কম্পটন ওয়েভলেন্থের দ্বিগুণ হবে তরঙ্গ দৈর্ঘ্য যে বৃদ্ধি পাবে সেটি। তাহলে আজকে এই আলোচনা আমরা খুব গুরুত্বপূর্ণ এবং জটিল দুটি বিষয় আলোচনা করলাম, যেটা তোমরা এর আগে আলোচনায় পাওয়া। একটি হচ্ছে ডি ব্রগলি ম্যাটার ওয়েভস, আরেকটি হচ্ছে বস্তু তরঙ্গ, আরেকটি হচ্ছে কি পর্যায়বর্তী বস্তু তরঙ্গ, আরেকটি হচ্ছে কম্পটন ক্রিয়া। দুটি কি আমরা বুঝতে পারলাম? হ্যাঁ, আশা করি তোমরা ভিডিওটা ভালো করে যদি দেখো এবং তোমাদের পাঠ্য বইটা যদি সামনে নিয়ে বিশ্লেষণ করো, অনুশীলন করো, তাহলে এই ক্লাসটি ভালোভাবে তোমরা করতে পারবে। আমাদের সৃজনশীলতার প্রশ্নে যদি গুরুত্ব আলোচনা করি, তাহলে কম্পটন ক্রিয়ার গুরুত্ব অনেক বেশি। কম্পটন ইকুয়েশনটা আমাদের আসে এক্স রে ওয়েভলেন্থ থেকে, যে এক্স রেটা আপতিত হচ্ছে তার ওয়েভলেন্থটা কেমন পরিবর্তন হচ্ছে, কত কোণে বিক্ষিপ্ত হলে, তাহলে সেটি কিন্তু আমার এক্স রে ওয়েভলেন্থের সাথে আমার এখানকার
এই কন্ট্রোল ওয়েভগাইডের একটি সম্পর্ক যেহেতু আছে, এখানে আপতিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমার এখানে এক্স রে ওয়েভগাইডের কন্ট্রোল ওয়েভগাইডের একটি সম্পর্ক আছে, সেই সম্পর্ক নিয়ে একটি প্রশ্ন, হায়ার অর্ডারের প্রশ্ন অনেক সময় হয়ে থাকে। আমরা এটি খেয়াল করবো, আমরা এটি গুরুত্ব সহকারে দেখব। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম কি আধুনিক পদার্থবিজ্ঞানের দুটি বহুল জনপ্রিয় এবং আলোচিত দুটি বিষয়। এই দুটি বিষয় তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবা। এতক্ষণ সঙ্গে ছিলাম, এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি তোমরা পরের ক্লাসটি, যেটি আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করবো এই অধ্যায়ে, সেটি তোমরা খুব ভালোভাবে দেখবা। আজকের মতো সেই ক্লাসটিও তোমরা দেখবা, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।